হ্যাঁ, এই যে এটা হলো সিলিকনের নি ভোল্টেজ, সরি জার্মেনিয়ামের নি ভোল্টেজ। দেখো জার্মেনিয়ামে 0.3 ভোল্ট এসে কারেন্ট ফ্লোটা, এই যে জার্মেনিয়াম দেখতেছো কারেন্ট ফ্লোটা অনেক বাড়ছে। আর সিলিকনে এসে 0.7 ভোল্ট এসে কারেন্ট ফ্লো অনেক বাড়ছে। হ্যাঁ, এই জন্য সিলিকনের নি ভোল্টেজ 0.7 আর জার্মেনিয়ামের 0.3। আবার আমরা এটাও দেখছিলাম যে জার্মেনিয়ামকে ফরওয়ার্ড বায়াস করলে সেটা 0.3 ভোল্টের সোর্স হিসেবে কাজ করে, আর সিলিকনকে ফরওয়ার্ড বা সিলিকন ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করলে সেটা 0.7 ভোল্টের মতো কাজ করে। এই যে ভিটি থ্রেশহোল্ড ভোল্টেজও বলা হয়, ভিটি ফর সিলিকন ডায়োড আর ভিকে, এটাকে ভিকেও বলা হয় নি ভোল্টেজ, এই জন্য ভিকে। সিলিকনের জন্য 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্ট। টেম্পারেচার ইফেক্ট, টেম্পারেচার কি বলছে, দ্য রিভার্স স্যাচুরেশন কারেন্ট আইস উইল জাস্ট অ্যাবাউট ডাবল ইন ম্যাগনিটিউড ফর এভরি, যদি টেম্পারেচার বাড়ে তাহলে রিভার্স কারেন্টটা বাড়ে, এটা এখানে বলা হচ্ছে। যাই হোক, আচ্ছা রেজিস্ট্যান্স লেভেল। এখন এই যে ডায়োড, ডায়োডের রেজিস্ট্যান্স গুলা কেমন হয়, ডায়োডের একটা ডিসি রেজিস্ট্যান্স আছে আর একটা এসি রেজিস্ট্যান্স আছে। ডিসি রেজিস্ট্যান্স জাস্ট ভিডি বাই আইডি। স্যার রিকোয়েস্ট দিচ্ছে একটু। ডিসি রেজিস্ট্যান্স জাস্ট ভিডি বাই আইডি। আমরা কি জানি, ভি ইকুয়াল আইআর, ওহমস ল অনুযায়ী আমরা জানি ভি ইকুয়াল আইআর। তো সেখান থেকে আমরা রেজিস্ট্যান্স বের করতে পারি আর ইকুয়াল ভি বাই আই। তো এখানে ডিসি রেজিস্ট্যান্স হলো ভিডি বাই আইডি। তো ধরো এই যে এখানে ভোল্টেজ কত, যদি 0.5 ভোল্ট হয়, 0.5 ভোল্টের জন্য আইডি কত, 2, তাহলে সেখান থেকে আর ডি আমরা বের করতে পারবো। আবার যদি 0.8 ভোল্ট হয়, 0.8 ভোল্ট যদি ভিডির মান হয়, তাহলে তার জন্য আবার সিলিকনের ভিতর ডায়োডের ভিতর দিয়ে যে কারেন্ট সেটা হলো 20 মিলি অ্যাম্পিয়ার। তো সেটাই যেখানে বের করতে বলা হয়েছে। দেখো এট আইডি ইকুয়াল 2 মিলি অ্যাম্পিয়ার, ভিডি ইকুয়াল 0.5 ভোল্ট ফ্রম দ্য কার্ভ, তাহলে আর ডি ডিসি রেজিস্ট্যান্স হলো বাই স্ট্যাটিক রেজিস্ট্যান্স ভিডি বাই আইডি। তো এখানে আবার ওই 20 মিলি অ্যাম্পিয়ারের জন্য কত, সেগুলো এই কার্ভ থেকে বের করতে বলা হয়েছে। আর এসি রেজিস্ট্যান্স বা ডাইনামিক রেজিস্ট্যান্স, অ্যাকচুয়ালি এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়। হ্যাঁ, চেঞ্জ হয়, একটা ডিসি রেজিস্ট্যান্স হলো স্ট্যাটিক আর এসি রেজিস্ট্যান্সটা হলো ডাইনামিক। তো এসি রেজিস্ট্যান্সটা কি, এসি রেজিস্ট্যান্স হলো কারেন্টের চেঞ্জ আর ভোল্টেজের চেঞ্জ। কি পরিমাণ কারেন্টের চেঞ্জ হয়েছে এই যে ডেল আইডি কার্ভে, আর কি পরিমাণ ভোল্টেজের চেঞ্জ হয়েছে ওই ডেল আইডি চেঞ্জের জন্য, সেই রেশিওটাকে বলা হচ্ছে এসি রেজিস্ট্যান্স। অর্থাৎ ভোল্টেজের চেঞ্জ বাই কারেন্টের চেঞ্জ, সেটা হলো এসি রেজিস্ট্যান্স। এই যে আর ডি হলো ডেল ভিডি বাই ডেল আইডি। তো এখানে এই এক্সাম্পলটা দেখলে আমরা ভালো মতো বুঝতে পারবো। দেখো, ডিটারমাইন দ্য এসি রেজিস্ট্যান্স আইডি ইকুয়াল 2 মিলি অ্যাম্পিয়ার, 2 মিলি অ্যাম্পিয়ারের জন্য এসি রেজিস্ট্যান্সটা বের করতে বলা হয়েছে। তাহলে 2 মিলি অ্যাম্পিয়ার যেটা, সেটা হলো এই যে এটা হলো 2 মিলি অ্যাম্পিয়ার, এটা হলো 2 মিলি অ্যাম্পিয়ার। এই 2 মিলি অ্যাম্পিয়ারের সোজা ইয়ে করার পর এখানে আমরা একটা ট্যানজেন্ট স্পর্শক ড্র করব, একটা স্পর্শক ড্র করব। এই স্পর্শকের হাইস্ট পয়েন্ট আর লোয়েস্ট পয়েন্ট, এই দুটার যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা হলো অ্যাকচুয়ালি এই যে, যদি এক্স এক্সিসে কল্পনা করি তাহলে এই ডিফারেন্সটা হলো ডেল ভিডি, আর ওয়াই এক্সিসে যদি আমি কল্পনা করি তাহলে ওই ডিফারেন্সটা হলো ডেল আইডি। এই যে এখানে দেখো যেটা করা হয়েছে, ফর আইডি 2 মিলি অ্যাম্পিয়ার দ্য ট্যানজেন্ট লাইন এট আইডি, এই লাইন এই পয়েন্টে আমরা একটা যে কারেন্ট দেওয়া আছে 2 মিলি অ্যাম্পিয়ার বলে দেওয়া আছে, 2 মিলি অ্যাম্পিয়ার আমরা একটা স্পর্শক ড্র করব। এই স্পর্শক ড্র করার পরে দেখো, এই স্পর্শক ড্র করে এর ম্যাক্সিমাম এবং মিনিমাম পয়েন্টের ডিফারেন্সটা বের করছে। এই যে দেখো ভিডির মান ধরছে কত, ভিডির মিনিমাম মান হলো ধরছে 0.65, এই যে এই পয়েন্টটা 0.65, আর ভিডির ম্যাক্সিমাম মান হইলো এই যে 0.8 এর কম, 0.76 বা 0.76। এই যে আর আইডির মিনিমাম ভ্যালু কত, আইডির মিনিমাম ভ্যালু এটা 0, আর আইডির ম্যাক্সিমাম ভ্যালু কত ধরছে 4।
তাহলে এই যে দেখো ডেল আইডি হলো 4 মাইনাস 0 মিলি এম্পিয়ার, 4 মিলি এম্পিয়ার, আর ডেল ভিডি হলো 0.76, আর এটা এই দুটোর ডিফারেন্স। তো এই রেশিওটা হলো এসি রেজিস্ট্যান্স বা ডাইনামিক রেজিস্ট্যান্স। তো আমরা এসি রেজিস্ট্যান্স তাহলে কিভাবে বের করব? যে পয়েন্টে বের করতে বলবে সেই পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করব, একটা স্পর্শক ড্র করে আমরা এক্স অ্যাক্সিসে ভোল্টেজের চেঞ্জ আর ওয়াই অ্যাক্সিসে কারেন্টের চেঞ্জের যে রেশিওটা, সেই রেশিওটাই হলো ডাইনামিক রেজিস্ট্যান্স বা এসি রেজিস্ট্যান্স। তো এসি রেজিস্ট্যান্সের একটা সিম্পল ফর্মুলা আছে, এত কিছু না করে, সেটা হলো জার্মেনিয়াম এবং সিলিকন দুটার জন্যই 26 মিলিভোল্ট বাই আইডি। অর্থাৎ যে আইডি দেওয়া থাকবে সেই আইডি দ্বারা যদি আমরা 26 মিলিভোল্ট, আবার অনেক বইয়ে 25 মিলিভোল্টও বলা থাকে, 26 মিলিভোল্ট বাই আই 26 মিলিভোল্ট বাই আই করলে আমরা যেটা পাবো সেটাই হলো এসি রেজিস্ট্যান্স। অর্থাৎ এটা হলো অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, আর তুমি যদি গ্রাফিক্যালি দেখাও তাহলে ওইভাবে বের করতে হবে। তো এখন তোমাদের হয়তো পরীক্ষায় যেভাবে দেওয়া হবে, যদি গ্রাফিক্যালি বলা হয় তাহলে গ্রাফিক্যালি, আর যদি বলা হয় সূত্র দিয়ে ফর্মুলা দিয়ে তাহলে খুবই সিম্পল, 26 মিলিভোল্ট বাই আইডির মান যা বলা থাকে সেটা দিয়ে ভাগ করে দিলেই হবে। আচ্ছা, এটা গেল। এরপরে এইগুলা আর ইয়া নাই, এই যে ডিসি রেজিস্ট্যান্স আর এসি রেজিস্ট্যান্স। ডিসি রেজিস্ট্যান্স হলো জাস্ট একটা পয়েন্টে আর ডি ইকুয়াল ভিডি বাই আইডি, আর এসি রেজিস্ট্যান্স হলো চেঞ্জ বা এই যে ফর্মুলা দিয়ে 26 মিলিভোল্ট বাই আইডি, এইভাবেও করা যাইতে পারে। ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিট। তো ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট অলরেডি আমরা কিন্তু দেখছি, যে আমরা আইডিয়াল ডায়োড ফরওয়ার্ড বায়াস হইলে শর্ট হয়ে যায়, আর আইডিয়াল ডায়োড রিভার্স বায়াস হলে অ্যানোড এবং ক্যাথোডটা ওপেন হয়ে যায়, এটা আমরা জানি। আবার যদি সেটা সিলিকন ডায়োড হয় তাহলে ফরওয়ার্ড বায়াস হইলে 0.7 ভোল্টের একটা সোর্স হিসেবে কাজ করে, আর জার্মেনিয়াম ডায়োড হলে 0.3 ভোল্টের একটা সোর্স হিসেবে কাজ করে। তো এটাও আমরা জানি। কিন্তু এছাড়া কিছু ডায়োডের কিছু মডেল আছে, মানে ইকুইভ্যালেন্ট সার্কিটের কিছু মডেল আছে। এই যে পিসওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিট, আর একটা আছে হলো সিম্পলিফাইড মডেল, সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট, আর একটা হলো আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, তো আমরা অলরেডি দেখে ফেলছি। হ্যাঁ বলো। স্যার যে উপরে হচ্ছে ডিসি সার্কিট আর এসি সার্কিটের একটা ইয়ে ছিল না, একটু বলবেন? কোথায়? এই স্যার এখানে যে গ্রাফিক্যাল, এই যে এখানে হচ্ছে এসি সার্কিট, জি স্যার, এসি আর ডায়নামিকের ক্ষেত্রে এরকম হচ্ছে কেন? মানে ট্যানজেন্ট লাইন কেন হচ্ছে? ট্যানজেন্ট লাইন ড্র করা হচ্ছে কারণ এই যে দেখো, ধরো এটা হলো ডায়োডের ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটা হলো আমাদের ভিডি, এক্স অ্যাক্সিস এর ভোল্টেজ, ওয়াই অ্যাক্সিস এর কারেন্ট। আমাদের ফরওয়ার্ডটা নিয়ে কাজ করলেই হচ্ছে। এখন বলা, এটা মনে করো 4 মিলি অ্যাম্পিয়ার, 4 মিলি অ্যাম্পিয়ারের পয়েন্ট বলা হলো, 4 মিলি অ্যাম্পিয়ারে ডিসি রেজিস্ট্যান্স কত? ডিসি মানে কি, সেখানে কোনো চেঞ্জ নাই। তো এটা মনে করো 4 মিলি অ্যাম্পিয়ার ফোর্সে, আর এখানে ভোল্টেজটা মনে করো 0.9 ভোল্ট। তাহলে ডিসি রেজিস্ট্যান্স হলো আমরা ভোল্টেজ বাই কারেন্ট, সেটাই তো বাই 4 যত আসে সেটা হলো মনে করো আমাদের ডিসি রেজিস্ট্যান্স। আর এসি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কেন ট্যানজেন্ট হচ্ছে সেটা আবার দেখো। এসি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ট্যানজেন্ট হওয়ার কারণ হলো এসি মানেই তো চেঞ্জ, এসি মানেই হলো অল্টারনেটিং, চেঞ্জ হবে। তো এখন এই চেঞ্জটা আমরা কিভাবে বের করব? এই চেঞ্জটা বের করা, যেটা বললাম, এটা যদি 4 মিলি অ্যাম্পিয়ারের পয়েন্ট হয়, মনে করো এটা হলো 4 মিলি অ্যাম্পিয়ারের পয়েন্ট, তাহলে আমরা রেজিস্ট্যান্স কিভাবে বের করি? রেজিস্ট্যান্স এটা মনে করো আর এসি বলতেছি আমি, এসি রেজিস্ট্যান্স, এটা ছোট হাতের ক্যাপিটাল আর দ্বারা, সরি স্মল লেটারের আর দ্বারা ডিনোট করছে, আমি এখানে মনে করো আর এসি লিখলাম। তো এই এসি বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? আর এসি রেজিস্ট্যান্স বলতে বোঝানো হচ্ছে যে ভোল্টেজের চেঞ্জ এবং কারেন্টের চেঞ্জ। এসি মানেই অল্টারনেটিং মানেই তো সেখানে চেঞ্জ থাকবে। তাহলে চেঞ্জটা কিসের? যে ভোল্টেজের চেঞ্জের কারণে কারেন্টের কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, সেই রেশিওটাই হলো আমাদের এসি রেজিস্ট্যান্স বা ডাইনামিক রেজিস্ট্যান্স। এখন সেই ভোল্টেজের চেঞ্জ এবং কারেন্টের চেঞ্জটা আমি কিভাবে বের করব? এই বের করার ইয়াটাই হলো যে আমার ওই যে পয়েন্টের কথা বলা হবে সেই পয়েন্টে আমি একটা
ট্যানজেন্ট লাইন ড্র করব, একটা স্পর্শক ড্র করব, এইভাবে একটা জাস্ট একটা স্পর্শক ড্র করব। স্পর্শক ড্র করে এই স্পর্শকের আমি মনে করো আপার পয়েন্ট এবং লোয়ার পয়েন্ট আমি ক্যালকুলেট করব। সাপোজ আমি মনে করো এই স্পর্শকটাকে অনেক বড় করতে পারে, আবার এই পর্যন্ত করলো, তাহলে তার কাছে মনে করো আপার পয়েন্ট হলো এটা, মনে করো এটা হলো এটা, আর লোয়ার পয়েন্ট মনে করো সাপোজ লোয়ার পয়েন্ট হলো যেখানে ট্যানজেন্টটা আসলে স্পর্শ করতেছে সেটা, মনে করো লোয়ার পয়েন্ট হলো এটা, এটা হলো 4। হ্যাঁ বলো, স্যার এ এটা কিছু ঠিক বলতেছো? আছে, কিন্তু স্যার আমরা ডিসি তে কেন পরিবর্তনটা নেই না আর এসি তে কেন পরিবর্তনটা নেই স্যার? সেই শোনা শোনা যায় না, জোরে বলো একটু। স্যার ডিসি তে তো আমরা পরিবর্তনটা নেই না, যেমন এই যে 4 মিলি অ্যাম্পিয়ারের পয়েন্টে যত আমরা 4 মিলি নিছি, কিন্তু এসি তে আমরা কেন পরিবর্তনটা নিচ্ছি স্যার? 0 থেকে 4 এই পরিবর্তনটা কেন নিচ্ছি? আরে বাবা, এসি মানেই তো চেঞ্জ, এসি মানে কি অল্টারনেটিং কারেন্ট। এখন এসি রেজিস্ট্যান্স বলতেই তো আসলে ওখানকার চেঞ্জটা মেজার করতে হবে। ডিসি মানে তো সেটা হলো ফিক্সড, সেখানে তো কোনো চেঞ্জ নাই, এই জন্যই তো ওখানে নিচ্ছি না। আর এসি মানে এসি রেজিস্ট্যান্স মানে হইলো সেখানে চেঞ্জ আছে। এখন এই চেঞ্জটা আসলে কিসে, কেন আমরা এসি বলতেছি? আমরা এসি বলতেছি, আমরা রেজিস্ট্যান্স মানেই আমরা কি বুঝি, রেজিস্ট্যান্স মানেই বুঝি আমরা ভি বাই আই। এখন এসি আমরা কিভাবে, এসি কে আমি ডিফাইন করব কিভাবে, চেঞ্জটা আমি ডিফাইন করব কিভাবে? চেঞ্জটা আমি ডিফাইন করতেছি যে আমার ভোল্টেজের চেঞ্জ বাই কারেন্টের চেঞ্জ। তাহলে এই যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জের কারণে যে রেজিস্ট্যান্সটা হচ্ছে, ভোল্টেজের কারণে কারেন্টের যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের কারণে যে আমি রেজিস্ট্যান্সটা পাচ্ছি, সেটাকে তখন আমি বলতেছি ডায়নামিক রেজিস্ট্যান্স। এবং সেটা বের করার ওয়ে কি, যে পয়েন্টে বের করতে বলা হবে সেই পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করব। তারপর তাহলে এটা মনে করো 4, এটা মনে করো 3, আর এটা ফর এক্সাম্পল 5, আর এটা মনে করো সাপোজ এটা হলো তোমাদের মনে করো 1 ভোল্ট, এটা মনে করো sorry, এটা মনে করো 0.8 ভোল্ট, ফোর্স এটা হলো 0.8 ভোল্ট। তাহলে আমি এখন ডেল ভিডি আর ডেল আইডি বের করবো। আমার সূত্র কি, ডেল ভিডি আর ডেল আইডি বের করতে হবে। তো এটা ডেল ভিডি মানে কি, এই দুটার ডিফারেন্স, ভোল্টেজের ডিফারেন্স। ভোল্টেজের ডিফারেন্স কত, 1 আর 0.8 এর মধ্যে ডিফারেন্স কত, 0.2। আর ডেল আইটি বা ডেল আই যেটাই বলিনি কেন, এটার ডিফারেন্সটা কি, এটার ডিফারেন্সটা হলো, এটার ডিফারেন্স হলো এই 5 আর 3, 5 আর 3 এর মধ্যে ডিফারেন্স, 5 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত, 2। তাহলে এই দুটার রেশিওটাকেই তখন আমরা বলতেছি এসি রেজিস্ট্যান্স বা ডাইনামিক রেজিস্ট্যান্স। এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। আর স্যার এভারেজের এটাও কি সেম? আচ্ছা, এটা 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 লাগবে না, এটা লাগবে না, এভারেজটা অ্যাকচুয়ালি একটু ইয়ে, এটা এটা বাদ, এটা বাদ দাও এভারেজটা। তারপরেও তোমরা যদি দেখতে চাও তাহলে আমি দেখাই দিচ্ছি। এভারেজটা হলো এই ম্যাক্সিমাম আর মিনিমামের যে ইয়েটা আর কি। এই যে দেখো, if the input signal is sufficiently large to produce a broad swing such as indicated in figure এত, মানে তোমার ম্যাক্সিমাম থেকে মিনিমাম থেকে ম্যাক্সিমামের যে রেঞ্জটা, হ্যাঁ সেই রেঞ্জটা অ্যাকচুয়ালি। এই যে দেখো, মনে করো যেখান থেকে কারেন্ট ফ্লো খুবই ইনক্রিজ করা শুরু করছে, সেই পয়েন্ট থেকে যেখানে যে আসলে এই ফিক্সড আর কোনো ইয়ে হচ্ছে না, স্টেট হয়ে গেছে, এই পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে কারেন্টের ডিফারেন্স, আর এই দুটা পয়েন্টের হলো ভোল্টেজের ডিফারেন্স। এটা আগে যেমন আমরা কোনো একটা স্পেসিফিক পয়েন্টে ট্যানজেন্ট বের করে সেখানকার ট্যানজেন্ট বের করে করছি, এখানে এটা না, ট্যানজেন্ট না, এখানে হলো ম্যাক্সিমাম কারেন্টের যে ডিফারেন্সটা, মানে যেখান থেকে বাড়া শুরু হয়েছে সেখান থেকে, মানে ড্রাস্টিক্যালি বাড়া শুরু হয়েছে সেখান থেকে যেখানে যে মোটামুটি কনস্ট্যান্ট লেভেলে বাড়তেছে আর কোনো ইয়ে নেই, সেই দুটার যে ডিফারেন্স সেটা হলো ডেল আইডি, আর এই দুটার ডিফারেন্সটা হলো ডেল ভিডি। এটাকে আমরা বলতেছি এসি রেজিস্ট্যান্স। এই যে পয়েন্ট টু পয়েন্ট, আগে যেমন ট্যানজেন্ট ড্র করে তার মিনিমা এবং ম্যাক্সিমা, আর এখন হলো কারেন্টের কার্ভের ম্যাক্সিমাম যেখান থেকে খুবই বাড়া শুরু হয়েছে সেখান থেকে যেই জায়গায় এসে কারেন্টটা মোটামুটি কনস্ট্যান্ট লেভেলে বাড়তেছে, এই রেঞ্জটাকে বলা হচ্ছে তোমার এভারেজ রেজিস্ট্যান্স।
আচ্ছা, এরপরে হলো ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিট। ডায়োডের ইকুইভ্যালেন্ট মডেলের বিভিন্ন ধরনের মডেল আছে, তার মধ্যে একটা মডেল হলো পিস ওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিট। তো পিস ওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিট এটা কেমন সেটা আমরা দেখি। ইকুইভ্যালেন্ট সার্কিট এখানে হলো ডায়োড থাকবে, তার সাথে একটা রেজিস্ট্যান্স থাকবে ওহম রেঞ্জের, খুবই স্মল অ্যামাউন্ট একটা রেজিস্ট্যান্স। দেন সিলিকন ডায়োড বা জার্মেনিয়াম ডায়োডের জন্য যে থ্রেশহোল্ড ভোল্টেজ সেটা থাকবে। সিলিকনের জন্য 0.7, জার্মেনিয়ামের জন্য 0.3। তাহলে আমরা যদি বলি পিস ওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ডায়োড, সেটা সিলিকন অথবা জার্মেনিয়াম যে কোনো কিছুই হইতে পারে। তাহলে একটা ভোল্টেজ সোর্স সিলিকন বা জার্মেনিয়ামের জন্য, দেন একটা রেজিস্ট্যান্স, এটাকে আমরা ফরওয়ার্ড রেজিস্ট্যান্সও বলে থাকি, দেন ডায়োডটা। এটা হলো পিস ওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিট। এবং আমরা যে কার্ভটা দেখতেছি যে এখন এই কার্ভটা হলো অ্যাকচুয়ালি পিস ওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিট মডেলের। প্রথমে হলো অ্যাকচুয়ালি 0.7 ভোল্টের আগ পর্যন্ত দেখো, 0.7 ভোল্টের আগ পর্যন্ত কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, জিরো, কোনো কারেন্ট নাই। মানে 0.7 ভোল্টের কাছাকাছি এসে কারেন্ট ফ্লো হওয়া শুরু হচ্ছে, এবং 0.7 ভোল্ট যখন ক্রস করে যাচ্ছে তখন কারেন্টটা অনেক বেশি বাড়তেছে। তো এটা হলো তাহলে পিস ওয়াইজ লিনিয়ার মডেল। কি, যে কোনো যে ডায়োড সিলিকন অথবা জার্মেনিয়াম যেটাই হোক না কেন, তার জন্য একটা থ্রেশহোল্ড ভোল্টেজ থাকবে, তার সাথে খুবই স্মল অ্যামাউন্টের একটা রেজিস্ট্যান্স থাকবে। দেন আইডিয়াল ডায়োড, আইডিয়াল ডায়োড মানে কি অ্যাকচুয়ালি সেটা হলো শর্ট সার্কিট ফরওয়ার্ডের জন্য, আর ওপেন সার্কিট রিভার্স বায়াসিং এর জন্য। এরপরে সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট মডেল। সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট মডেলে ওই রেজিস্ট্যান্সটা শুধু থাকবে না, রেজিস্ট্যান্সটা নাই, জাস্ট সিলিকন বা জার্মেনিয়াম যেটাই হোক না কেন তার জন্য থ্রেশহোল্ড ভোল্টেজ, দেন আইডিয়াল ডায়োড। এই জন্য দেখো রেজিস্ট্যান্স না থাকার কারণে জাস্ট এটা প্রথমে জিরো এবং 0.7 ভোল্টে এসে কারেন্টটা সরাসরি ইনক্রিজ করছে। 0.7 ভোল্টে, এক্সাক্ট 0.7 ভোল্টে কারেন্টটা বাড়া শুরু করছে। এখানে যেমন রেজিস্ট্যান্সের কারণে কারেন্টটা একটু আগে থেকে ধীরে ধীরে বাড়তেছে এবং 0.7 ভোল্টে এসে সেটা দ্রুত বাড়া শুরু করছে। কিন্তু সিম্পলিফাইড মডেলে যেখানে রেজিস্ট্যান্স নাই সেখানে 0.7 ভোল্টে এসেই কারেন্টটা বাড়ছে। আর আইডিয়াল তো খুবই সহজ, আইডিয়ালে আসলে কোনো কিছুই নাই। আইডিয়াল মানে সেটা হলো সেখানে কোনো রেজিস্ট্যান্স নাই, ভোল্টেজ নাই, সেটা ফরওয়ার্ড বায়াসিং এ, মানে একটা ফরওয়ার্ড বায়াসিং এ সেটা হলো শর্ট, আর রিভার্স বায়াসিং এ সেটা হলো ওপেন। তো এই যেখানে দেওয়া হয়েছে পিস ওয়াইজ, সিম্পলিফাইড, আর হইলো আইডিয়াল। আচ্ছা, এরপরে আমরা একটু এক্সাম্পল দেখব। এটা হলো আর একটা বইয়ের পিডিএফ। এই পিডিএফটা মনে হয় তোমাদের দিইনি আমি। এই যে এখানেও বলা আছে, এটা হলো অ্যাপ্রক্সিমেট মডেল বা সিম্পলিফাইড মডেল। সরি সরি সরি, এটা হলো অ্যাপ্রক্সিমেট মডেল, এটা হলো সিম্পলিফাইড মডেল, আর 3 নাম্বার হলো আইডিয়াল ডায়োড। এই অ্যাপ্রক্সিমেট মডেলটাই হলো ওখানকার পিস ওয়াইজ লিনিয়ার মডেল। ওই বইয়ের যেটা পিস ওয়াইজ লিনিয়ার মডেল সেটাই হলো এখানকার অ্যাপ্রক্সিমেট মডেল। হ্যাঁ, একই জিনিস, নামটা শুধু ভিন্ন। সিম্পলিফাইড মডেলে কি রেজিস্ট্যান্সটা থাকবে না, আর আইডিয়াল মডেলে তো কোনো কিছুই থাকবে না। এবার আমরা কিছু এক্সারসাইজ প্রবলেম করব এই বই থেকে। এই বই থেকে আমরা কিছু এক্সারসাইজ সিম্পল ইয়ে করব। এটা চ্যাপ্টার 1 মোটামুটি শেষ। যে টার্মগুলো পড়ালাম এই টার্মগুলো তোমাদের ভালো মতো দেখতে হবে। চ্যাপ্টার 1 এ ছোট ছোট কিছু এক্সারসাইজ প্রবলেম আছে, ওই এসি রেজিস্ট্যান্স বা ডাইনামিক রেজিস্ট্যান্স বের করা এক্সারসাইজ প্রবলেম, এইগুলো তোমরা একটু দেখো।
চ্যাপ্টার 2 ডায়োড অ্যাপ্লিকেশন, লোড লাইন অ্যানালাইসিস আছে, সেটা আমরা একটু পরে স্যার দেখতেছি। মিডের আগে আমরা কয়টা চ্যাপ্টার পড়ব? আমরা মিডের আগে এই চ্যাপ্টার 2ই পড়ব। স্যার তাহলে কি চ্যাপ্টার 1 এর উপর একটা সিটি নেবেন? হ্যাঁ, চ্যাপ্টার 1 এর উপর একটা সিটি নেওয়া যায়। হ্যাঁ, চ্যাপ্টার 1 এর উপর একটা সিটি নেওয়া যায়, ওই ছোট ছোট ম্যাথ রিলেটেড। এটা আমরা নেক্সট ক্লাসে নিয়ে নিই, অথবা আমি গতকালকে ক্লাসটা হয়েছে, এই ক্লাসের জন্য তোমরা একটা ক্লাস টেস্ট দিয়ে দাও, তাহলে আমাদের অন্য ক্লাসে আর মানে টাইম হবে না। নেক্সট এটা উইকে নেবেন? হ্যাঁ, নেক্সট উইকে তুমি আমাকে একটা টাইম দিয়ে দিও। স্যার সন্ধ্যার দিকে হলে এক্সামটা ভালো হইতো। সন্ধ্যার দিকে সবাই যদি এগ্রি থাকে আমার কোনো সমস্যা নাই। তোমরা তাহলে টাইম সিলেক্ট করো, কবে দিবা আমাকে জানাই দিও, আমি গুগল ক্লাসরুমে প্রশ্ন দিয়ে দিব। তোমরা তাহলে টাইমটা করো, স্যার সিলেক্ট করো। স্যাটারডে অথবা ফ্রাইডে কি নেওয়া যাবে পরীক্ষা? আমার কোনো সমস্যা নেই, তোমরা যখন দিবা আমি প্রশ্ন দিয়ে দিব, শুধুমাত্র আমাকে টাইমটা, এক্সাক্ট টাইমটা বলো। মারিন, তাহলে তুমি টাইম সিলেক্ট করে আমাকে জানাও। জি স্যার, আমি আপনাকে জয়েন করে থাকি। মানে প্রবলেম স্যার একটু, মানে আমরা চেষ্টা করে আমরা যদি প্রবলেমগুলো আপনাকে দেখানোর একদম সুযোগ পাইতাম, তারপর ক্লাস টেস্টটা দিতাম, তাহলে মনে হয় ভালো হতো। তাহলে যেহেতু সন্ধ্যায় দিবা, ঠিক আছে, সন্ধ্যায় দিবা, সেটা ফ্রাইডে স্যাটারডে না হয়ে অন্য কোনো দিন সন্ধ্যায় যাও। মানে আমি গতকালকের একটা ক্লাস মিস করে ফেলছি, তো ওই ক্লাসের পরিবর্তে কোনো একদিন সন্ধ্যায় তোমরা ক্লাস টেস্টটা দাও। ওকে স্যার। এখন সেটা শুক্র শনিবার না হয়ে আরো 2-1 দিন টাইম নিয়ে পরীক্ষা দাও, তাহলে তোমরা পড়াশোনা করো, করে দেখো কোনো প্রবলেম আছে কিনা, দেন আমার সাথে ডিসকাস করো, এটা হইতে পারে। স্যার নেক্সট উইকে আরেকটা ক্লাস নিয়ে তারপর ওই ক্লাসে স্যার ডিসাইড করেন কোন দিন এক্সাম নেবেন। মাহমুদুল, তোমার কথা খুব ধীরে আসতেছে, আরেকবার বলো। স্যার নেক্সট ক্লাসে আরেকটা ক্লাস নিয়ে স্যার, মানে নেক্সট উইকে ওই ক্লাসে বলে দিন স্যার কবে এক্সাম নেবেন। না, নেক্সট ক্লাসে না, শোনো, ক্লাস টেস্ট চ্যাপ্টার 1 এর উপরেই, চ্যাপ্টার 1 এর ছোট ছোট ম্যাথ গুলো যেগুলো আমি আগে দেখাইছি এবং আজকেও আমি দেখাবো, চ্যাপ্টার 1 এর উপরেই কিছু ছোট ছোট ম্যাথ, এইগুলা রিলেটেড। তোমরা এখন আমাকে টাইম দাও যে কবে ক্লাস টেস্ট তোমরা ইভিনিং টাইমে উইদাউট এনি প্রবলেম দিতে পারবা, সেটা শেয়ারের সাথে কনসাল্ট করো, তোমরা ডিসকাস করে মাহারিন আমাকে জানাবে যে আমরা এই দিনে এই টাইমে পরীক্ষাটা দিতে চাই, তাহলে আমি ওইভাবে প্রশ্ন করে গুগল ক্লাসরুমে দিয়ে রাখবো। আচ্ছা, আমরা আজকে কিছু ছোট ছোট বেসিক ম্যাথ করব, আমরা আগেও করছি, এখন আবার করব। তোমাদের কি ল্যাব ক্লাস শুরু হয়েছে? স্যার একদিন জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়েছিল, বাট কোনো টপিক শুরু করে নাই। আচ্ছা, আর ইকুয়াল 1 কিলো ওহম, এটা হলো জার্মেনিয়াম, এটা সিলিকন ডায়োড, এখানে হলো 5 ভোল্ট। আমি বললাম আই কত, মানে এই সার্কিটের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, আই কত সেটা, এবং এই রেজিস্টরে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেটা।
সরি সরি, আমি এখানে 0 দিলাম। স্যার এটা কি কেভিএল দিয়ে করব? হ্যাঁ, কেভিএল দিয়ে করো। হ্যাঁ, তুমি যে কোনো ভাবে করতে পারলেই হইলো। এটা করো, ট্রাই করো তো সবাই। আমি শুধু বিভিন্ন কনফিগারেশনের সিলিকন, জার্মেনিয়াম, আইডিয়াল বিভিন্ন কনফিগারেশনের আমি তোমাদের ম্যাথ করাবো এখন, যেটা চ্যাপ্টার 1 রিলেটেড এবং চ্যাপ্টার 2 এর সাথেও রিলেটেড। ঠিক আছে, এই যে ম্যাথ গুলা করতেছ, এইগুলার কনসেপ্ট ক্লিয়ার করে করলে চ্যাপ্টার 2 এর আবার 30% পড়া হয়ে যাচ্ছে। মানে চ্যাপ্টার এইগুলা করলেই চ্যাপ্টার 2 30% শেষ। এই ম্যাথ গুলা যদি তোমরা করতে পারো বুঝে বুঝে, কনসেপ্ট যদি ক্লিয়ার করতে পারো। সুদীপা, করতেছো? জি স্যার। আচ্ছা, সবাই একটু ট্রাই করো, না হলে আমি করে দিব, আগে তোমরা ট্রাই করো। আমাদের মতো করে একটু চিন্তা করো, করে দেখো কি আসে। স্যার আই কি -4.6? হ্যালো হ্যাঁ মাহমুদুল বলো। স্যার, আই কি -4.6? I-4.6 না, I-4.6 না, ওই রকম হবে না। একটু ক্রিটিক্যালি চিন্তা করো। আচ্ছা, আর কেউ? সুদীপা, তোমার কি কোনো ইয়ে আছে, হয়েছে কিছু? স্যার আরেকটু সময় লাগবে, ওকে, ঠিক ক্যালকুলেটর আছে। নাই তো। মাহারিন, করতেছো? স্যার করতেছি একটু। ওয়াকার? জি স্যার। ট্রাই করো, হোক বা না হোক, আমি স্যার সলভ করে দেবো। আইডি কি স্যার, মানে আই কি স্যার 4 বের হবে স্যার? ID4 না, মেবি না। ID4 তোমরা করো, তোমাদের মতো তোমরা করো, সার্কিট তো আছেই। স্যার আই তো হচ্ছে 4.6 মিলি অ্যাম্পিয়ার হয়েছে। 4.6 মিলি এম্পিয়ার হইলো?
স্যার কেভিএল যখন আমরা শুরু করব স্যার তখন কি ব্যাটারি থেকে মানে যে আচ্ছা পাওয়ার আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা করি, আমরা করছো দেখি। আচ্ছা, ওখানে আমার যে দুটা ডায়োড ছিল, একটা ডায়োডের নাম সিলিকন ডায়োড ছিল ম্যাথে, আর একটা হলো জার্মেনিয়াম ডায়োড। অর্থাৎ দুটা ডায়োডই আইডিয়াল ডায়োড না। আইডিয়াল ডায়োড হলে ফরওয়ার্ড বায়াসিং করলে তো সরাসরি শর্ট হইতো, সেখানে কোনো ভোল্টেজ সোর্স ক্রিয়েট হইতো না। কিন্তু সিলিকন বা জার্মেনিয়াম ডায়োডের কারণে এখানে এফবি দ্বারা আমি বুঝাইতেছি যে এই সিলিকন এবং জার্মেনিয়াম ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করা হয়েছে। ফলে যদি সিলিকন ডায়োড হয় তার জন্য যে এখানে ভোল্টেজ সোর্স 0.7 ভোল্ট তৈরি হওয়ার কথা সেটা হবে, আর যদি জার্মেনিয়াম ডায়োড হয় তাহলে সেটা 0.3 ভোল্টের সোর্স হিসেবে কাজ করবে। এই জন্য এখানে আমি কোনো ভ্যালু বসাইনি, জাস্ট একটা ভোল্টেজ সোর্স দিয়ে রেখেছি ভি মনে করো। আর সিলিকন বা জার্মেনিয়াম যে কোনো ডায়োডকে যদি আমরা রিভার্স বায়াস করি তাহলে আইডিয়াল ডায়োডের রিভার্স বায়াস করলে ওপেন হয়ে যেত, এবং সিলিকন বা জার্মেনিয়াম ডায়োডকেও আমরা রিভার্স বায়াস করলে ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখন তোমাদের বুঝতে হবে যে ডায়োডটা কখন শর্ট, কখন ফরওয়ার্ড বায়াস হয় এবং কখন রিভার্স বায়াস হয়, এটা আসলে মাথার মধ্যে সবসময় থাকতে হবে। তো আমরা এখন ম্যাথে যাই। এক্সাম্পলটাতে আমরা দেখতেছি যে ভোল্টেজ সোর্সের পজিটিভ, ডায়োডের কোন দিকে পজিটিভ কোন দিকে নেগেটিভ এটা তো এখনো যদি বলার আগে তাহলে তো সমস্যা, তারপরেও বলতেছি এটা হলো পজিটিভ, এটা হলো সিলিকন ডায়োডের পজিটিভ, এটা হলো সিলিকন ডায়োডের নেগেটিভ, এটা হলো ভোল্টেজ সোর্সের নেগেটিভ। জার্মেনিয়াম ডায়োডের এটা আবার নেগেটিভ, এটা হলো পজিটিভ। আমরা কি জানি যে সেম পোলারিটিতে থাকলে ফরওয়ার্ড বায়াস, সেম পোলারিটিতে থাকতে হবে ভোল্টেজ সোর্স এবং ডায়োড, অর্থাৎ পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। এখানে যদি এখন আমরা খেয়াল করি সিলিকনের পজিটিভ এসে কানেক্টেড হয়েছে ভোল্টেজ সোর্সের পজিটিভের সাথে, তাহলে সেম পোলারিটি হয়ে গেছে পজিটিভের সাথে পজিটিভ, তার মানে সিলিকন ডায়োডটা অবশ্যই ফরওয়ার্ড বায়াস। এখানে আর কোনো কিছু চিন্তা না করলেও হচ্ছে, এটা হলো ফরওয়ার্ড বায়াস। ওকে, এবার যদি আমরা জার্মেনিয়াম ডায়োড চিন্তা করি, জার্মেনিয়াম ডায়োডের নেগেটিভ কিন্তু ভোল্টেজ সোর্সের পজিটিভের সাথে, অথবা যদি জার্মেনিয়াম ডায়োডের পজিটিভ চিন্তা করি সেটা কিন্তু ভোল্টেজ সোর্সের এই দিক দিয়ে এসে নেগেটিভের সাথে কানেক্টেড। তার মানে এখানে অপোজিট পোলারিটি মেনটেন হচ্ছে জার্মেনিয়াম ডায়োডের ক্ষেত্রে। তাহলে এটা কি? জার্মেনিয়াম ডায়োডটা রিভার্স বায়াস। এতটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি জানি সিলিকন ডায়োড ফরওয়ার্ড বায়াস মানে কি, সেটা একটা ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করবে, তার করসপন্ডিং যত ভোল্ট হওয়ার কথা অর্থাৎ 0.7 ভোল্ট। আর জার্মেনিয়াম ডায়োড আবার রিভার্স বায়াস মানে কি, রিভার্স বায়াস মানে কি জার্মেনিয়াম বা সিলিকন যেটাই রিভার্স বায়াস হোক না কেন, রিভার্স বায়াস হইলে কি হবে সেটা ওপেন হয়ে যাবে। তাহলে এবার যদি আমরা হবে হ্যাঁ, তাহলে এটা যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি, এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা অর্থাৎ আমি যদি এখন ড্র করি তাহলে সিলিকনের জন্য সেখানে 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের জন্য ডায়োডটা জার্মেনিয়াম আবার ওপেন, এখানে আমাদের যে রেজিস্ট্যান্স ছিল আর। এখন যদি এখানে ওপেন থাকে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে মনে করো এই পর্যন্ত কারেন্ট আসার পরে, ওই যে বলছিলাম নদীর উপরে ব্রিজ নাই, ওপেন মানে কি ব্রিজ নাই, তাহলে এই পার থেকে এই পারে আসতে পারবেন। তো ওপেন মানে অ্যাকচুয়ালি আমাদের কোনো কারেন্ট ফ্লো হবে না। যদি কারেন্ট ফ্লো যদি না হয়, এখন এই যে এখানে ভিআর, ভিআর অ্যাকচুয়ালি কি আই ইন্টু আর, আমি ওই সেন্সে ওখানে শুরুতে জিরো লিখে ফেলছিলাম, আই ইন্টু আর। এখন খেয়াল করে দেখো আমাদের আই এর মান যেহেতু জিরো, আর এর মান যেটাই হোক না কেন ভোল্টেজ হবে জিরো। বুঝতে পারছি আমি? স্যার এখানে জার্মেনিয়াম যে রিভার্স বায়াসের কারণে ওপেন সার্কিট হয়ে যাবে এটা আর কি মাথায় ছিল না।
তাহলে তো হচ্ছে 1 মিনিটও লাগে না এই অঙ্ক করতে। হ্যাঁ এটাই তো। তো তোমাদের তো মানে এই জন্যই আমি এটা দিলাম যে আমি কয়েক কনফিগারেশনের ম্যাথ করাবো, তাহলে তোমরা পরীক্ষার সময় বিভিন্ন ভাবে চিন্তা করতে পারবে, বিভিন্ন ওয়েতে চিন্তা করা যাবে। এই মাহমুদুল বুঝতে পারছো? জি স্যার। তাহলে যখন কারেন্ট প্রবাহিত হবে স্যার, মানে কারেন্ট বের করতে হবে, তখন দুইটাই ফরওয়ার্ড বায়াস হতে হবে। একটা যদি রিভার্স বায়াস হ্যাঁ, হয় তাহলে ওখানে কারেন্ট অবশ্যই আসবে। দুটোই ফরওয়ার্ড বায়াস হইতে হবে, কারণ হলো ফরওয়ার্ড বায়াস না হলে তো সেটা ওপেন হয়ে যাচ্ছে। স্যার আমার ওপেন আরেকটা হয়ে গেলে তো স্যার এই পর্যন্ত কারেন্ট আসার পরে তো অন্য টার্মিনাল তো আর কারেন্ট যাইতে পারতেছে না। স্যার আমার কেভিএলটা নিয়ে একটু প্রবলেম স্যার, একটু যদি আরেকটু ক্লিয়ার করতেন স্যার কেভিএল। আচ্ছা কেভিএল এরও আমরা একটা ম্যাথ করব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটু পরে দাঁড়াও, কেভিএল রিলেটেডও তাহলে আমরা ম্যাথ সলভ করতেছি। এরপর আমরা আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা আমরা প্রথমে কেভিএলটাই তাহলে ডিসকাস করি একটু। এটা আমি এমনি কেভিএল বোঝানোর জন্য এটা এই সার্কিটটা আমি ড্র করতেছি। এটা মনে করো V1, এটা হলো সিম্পল একটা সিরিজ সার্কিট R1 R2, এটা মনে করো V2, দেন R3। আচ্ছা কেভিএল হলো একটা সার্কিটে যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দেওয়া হবে সমপরিমাণ ভোল্টেজ ওই সার্কিটের মধ্যে ড্রপ হবে। অর্থাৎ তুমি যদি 5 ভোল্ট সাপ্লাই দাও, তাহলে ওই সার্কিটের অন্যান্য যে এলিমেন্ট আছে, যেমন এখানে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের মধ্যে ওই 5 ভোল্ট ড্রপ হবে। ধরো সাপোজ এই যে এখানে মনে করো V1 এর মান 5, সাপোজ রেজিস্ট্যান্সের মান অনুযায়ী ওই 5 ভোল্ট এই তিনটা রেজিস্ট্যান্স মধ্যে ড্রপ হবে। যদি তিনটার মান সমান হয় তাহলে মনে করো 6 ভোল্ট, আমরা 5 ভোল্ট না বলে 6 ভোল্ট ধরি, ধরো V1 এর মান 6 ভোল্ট, তাহলে এই 6 ভোল্ট এখন যদি R1 R2 R3 সমান হয় তাহলে এই 6 ভোল্ট, আচ্ছা মনে করো এটা নাই, আগে সহজ ভাবে আমরা বুঝি, এটা মনে করো নাই, এই ভোল্টেজ সোর্সটা নাই, এটা নাই, এটা সরাসরি এই রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড। তাহলে মনে করো এই 6 ভোল্ট যদি R1 R2 R3 সমান হয় তাহলে তিনটাতেই সমান ভাগে ভাগ হবে, অর্থাৎ এটাতে 2 ভোল্ট, এ 2 ভোল্ট, এ 2 ভোল্ট। মনে করো একটা বাবার 3টা ছেলে আর কি, তাদের সাপোজ ধরো 6 একর জমি আছে, তাহলে 3টা ছেলে কি ইকুয়ালি পাবে, যেহেতু তারা তিনটা সন্তান, তাহলে এ 2 একর, এ 2 একর, এ 2 একর পাবে। মিনিংটা কি, যে তুমি 6 ভোল্ট তোমার বা 6 একর তোমার জমি আছে, এই 6 একর জমি 3 জনেই পাবে। এখন মনে করো সাপোজ এই R1 কে তার বাবা একটু বেশি ভালোবাসে, R2 কে তার চেয়ে একটু কম ভালোবাসে, R3 কে সবচেয়ে কম ভালোবাসে। তাহলে যেটা হইতে পারে, মানে আমি বোঝানোর জন্য বলতেছি, যে দেখা গেল এই 6 একরের মধ্যে R1 কে যেহেতু বেশি ভালোবাসে, R1 কে দিল 3, R2 কে দিল 2, R3 কে দিল 1, তাহলে 3 2 1 আবার সেই 6। অর্থাৎ তোমার যতটুকু তোমার আছে সেটা তুমি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারো, আবার সুষম বন্টনও করতে পারো, আবার অসম বন্টনও করতে পারো। এই যে ভালোবাসার কথাটা যেটা বলতেছি, যে ফেভার করতে পারে বাবা, এটার মিনিংটা হলো যে R1 এর ভ্যালু যদি R2 এর চেয়ে বেশি হয়, R3 এর চেয়ে বেশি হয়, অর্থাৎ যে রেজিস্ট্যান্সের মান বেশি সেখানে ভোল্টেজও বেশি হবে। মনে করো R1 এর মান সবচেয়ে বেশি, তারপরে R2, তারপরে R3, তাহলে R1 এর মধ্যে সবচেয়ে বেশি ভোল্টেজ থাকবে, R2 এর মধ্যে তার চেয়ে একটু কম থাকবে, R3 এর মধ্যে সবচেয়ে কম থাকবে। কিন্তু এই R1 এর ভোল্টেজ, R2 এর ভোল্টেজ এবং R3 এর ভোল্টেজ যদি আমরা আবার যোগ করি, তাহলে এখানে যে সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয়েছে সেই সাপ্লাই ভোল্টেজের সমান হবে, 6 ভোল্ট হবে।
তো এখন আমরা কেভিএল এর কথা যেটা বলতেছি, যে একটা সার্কিটে এক্সটার্নাল থেকে যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়, সমপরিমাণ ভোল্টেজ ওই সার্কিটে ড্রপ হয়, ওই সার্কিটের বিভিন্ন এলিমেন্টে ড্রপ হয়, মানে ভাগ হয়ে যায়। তো এটা একটা মনে করো সার্কিট, আমরা করার জন্য যেটা করি, আমরা কেভিএল এর করার জন্য আমরা লুপ হিসেবে কল্পনা করি, একটা ক্লোজ লুপ বা ক্লোজ পাথ। এর সার্কিটের মধ্যে মনে করো আমাদের আই কারেন্ট ফ্লো হচ্ছে, আই কারেন্ট। তাহলে আমরা যেটা করব, এই আই কারেন্ট অ্যাকচুয়ালি কি R1 এর ভিতর দিয়ে যাবে, R2 এর ভিতর দিয়ে যাবে এবং R3 এর ভিতর দিয়ে যাবে। এটা মনে করো এটা এটা আমরা ভিএস বলি, তাহলে সুবিধা হবে, সাপ্লাই ভোল্টেজ ভিএস। তো R1 এর মধ্যে মনে করো যে পরিমাণ ভোল্টেজ, R1 যে পরিমাণ ভোল্টেজ ভাগ পাবে সেটা হলো V1, R2 যে পরিমাণ ভাগে পাবে সেটা হলো V2, দেন R3 যে পরিমাণ ভাগে পাবে, তার ভাগে যে ভোল্টেজটা আসবে সেটা হলো V3। এখন এই ভিএস ইকুয়াল হইলো এই তিনটার যোগফল, R1 এর মধ্যে যে ভোল্টেজ সেটার যোগফল, R2 এর মধ্যে যে ভোল্টেজ সেটার যোগফল, প্লাস R3 এর মধ্যে যে ভোল্টেজ সেটার যোগফল। তাহলে কি সাপ্লাই ভোল্টেজটা কিসের সমান? সাপ্লাই ভোল্টেজটা হলো সাম অফ ড্রপ ভোল্টেজ ইন ডিফারেন্ট এলিমেন্টস অফ দ্য সার্কিট। ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের যে কম্পোনেন্ট আছে সার্কিটের, যে বা ভেরিয়াস রেজিস্ট্যান্স যেগুলো আছে, তাদের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে তাদের সামেশনটা হলো সাপ্লাই ভোল্টেজের সমান। এটাই হলো কেভিএল এর বেসিক কনসেপ্ট। এখন আমরা চিন্তা করি যে V1 মানে কি? V1 মানে হলো অ্যাকচুয়ালি I ইন্টু R1, I ইন্টু R1। এখন বলতে বলো স্যার এটা কিভাবে? এটা হলো এই যে সার্কিটের মধ্যে যে আই কারেন্ট ফ্লো হচ্ছে, আই কারেন্ট এটার ভিতর দিয়েও যাচ্ছে, এটার ভিতর দিয়েও যাচ্ছে, এটার ভিতর দিয়ে যাচ্ছে, যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, ইকুয়াল কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে V1 ইকুয়াল কি? এখানে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, V ইকুয়াল IR, তাহলে IR1। V2 ইকুয়াল কি? V2 ইকুয়াল অ্যাকচুয়ালি হলো V2 ইকুয়াল IR2, দেন V3 ইকুয়াল IR3। এখন আই তো তিনটাতেই সমান, ইকুয়াল, তাহলে ভোল্টেজের মান কিভাবে চেঞ্জ হবে? আর এর উপরে যদি R1 এর মান বেশি হয় R2 R3 রেসপেক্টিভ, তাহলে V1 এর মানও বেশি হবে, কারণ এটা প্রোডাক্ট আকারে আছে IR1। এই জন্যই আমি বললাম যে অ্যাকচুয়ালি যে ধরো একটা বাবার তিনটা ছেলে, সেটা যদি R1 R2 R3 সমান হয়, R1 R2 সমান হলে V1 V2 V3 সমান হবে। আর যদি কোনোটার বেশি হয়, কাউকে যদি বাবা বেশি ভালোবাসে, তাহলে তাকে একটু ধরো জমির পরিমাণ একটু বেশি দিতে পারে। তো এই R1 এর মান বেশি হইলে V1 বেশি হবে, R2 তার চেয়ে একটু কম হলে V2 V1 এর চেয়ে একটু কম হবে, এবং R3 সবচেয়ে কম হলে V3 সবচেয়ে কম হবে। কিন্তু এই তিনটার সামেশন কিন্তু ওই বাবার যতটুকু সম্পত্তি ছিল তার সমানই, অর্থাৎ ওই সাপ্লাই ভোল্টেজের, এই যে এখানে যে সাপ্লাই ভোল্টেজ VS ইকুয়াল 6 ভোল্ট আছে, সেটার সমানই হবে, এর বেশি হইতে পারবে না, আবার এর কমও হবে না। তাহলে এখন যদি V1 V2 V3 এর মান বসাই দিই আমি, V1 V3 তাহলে ওই ইকুয়েশন থেকে আমরা কি পাইতেছি? যে VS ইকুয়াল আমরা পাইতেছি IR1 প্লাস IR2 প্লাস IR3। এটাই হলো কেভিএল। এখন কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা অন্য কোন, যাদের এখনো কনসেপ্টে কনফিউশন আছে বা ক্লিয়ার না, তারা একটু স্টাডি করো কেভিএল রিলেটেড, সিম্পল কেভিএল, ডায়োড বাদ, আগে সিম্পল কেভিএল রিলেটেড 2-3টা ম্যাথ করো। ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, দেখো, কেভিএল লিখে সার্চ দাও, দেখবে যে সুন্দর সুন্দর এক্সপ্লানেশন আছে, খুব সুন্দর মতো এক্সাম্পল দিয়ে বোঝানো আছে, ওইগুলা 2-3টা কইরো, তাহলে আমার মনে হয়
আরো ভালো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আচ্ছা, এবার আমরা তাহলে আরো একটা একটা দুটো ম্যাথ করার চেষ্টা করি। এবার মনে করো সরি, এটা মনে করো 5 কিলো ওহম, 5 কে, এটা হলো 10 ভোল্ট। এখানে ভোল্টেজটা কত সেটা বের করতে হবে, যে 5 কিলো ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত, এটা করতে পারবা? এটা তো স্যার ট্রাই রিভার্স করি। বায়াস হচ্ছে, তাহলে স্যার ওইখানে ওপেন হয়ে যাবে না? হ্যাঁ মাহমুদুল, বলো কি বললা? স্যার এইখানে তো রিভার্স বায়াস হচ্ছে, যে 10 ভোল্ট এখান থেকে জার্মেনিয়ামের যেটা হ্যাঁ, অ্যানোড আর অ্যাকচুয়ালি এটা হলো রিভার্স বায়াসে আছে, এটা রিভার্স বায়াসে আছে, তার মানে এটা ওপেন। ওপেন মানে হলো আই ইকুয়াল 0, স্যার ভেহিকল টু আই ইকুয়াল 0 মানে হলো অ্যাকচুয়ালি ভেহিকল এটার মধ্যে দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো, মানে এখানে কোনো ভোল্টেজ ড্রপই নাই। ঠিক আছে? আগের ম্যাথে শুধু একটা সিলিকন একটা জার্মেনিয়াম ছিল, এখানে আমি দুটোই জার্মেনিয়াম দিয়েছি, এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এইটা একটা তো রিভার্স বায়াস, কারণ এটার প্লাসের সাথে ভোল্টেজ সোর্সের মাইনাস কানেক্টেড আছে, তার মানে এটা অবশ্যই অপোজিট পোলারিটিতে আছে, এটা রিভার্স বায়াস। আর এটার প্লাস আর ভোল্টেজ সোর্সের প্লাস কানেক্টেড, এটা ফরওয়ার্ড বায়াস। এই যে এটা হলো ফরওয়ার্ড বায়াস, ওকে, এটা ঠিক আছে, কিন্তু এটা আবার রিভার্স বায়াস আছে, যার কারণে এটা ওপেন সার্কিট, কারেন্ট ফ্লো 0, সুতরাং ভোল্টেজও 0। মারিন, বুঝতে পারছো আগের এক্সাম্পলটা? জি স্যার, এটা বুঝছি। এবার এটা মনে করো 10 ভোল্ট, আচ্ছা দুইবার হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি সিলিকন, এটাও সিলিকন, এটা হলো 2 কিলো ওহম রেজিস্ট্যান্স। এখানকার ভোল্টেজ মনে করো V01, আর এখানকার ভোল্টেজ মনে করো, মানে রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ হলো V02। V01 সমান কত হবে? V02 সমান কত হবে? এটা একটু করো, V01, V02, V01 কত, V02 কত?
স্যার হ্যাঁ বলো। স্যার আমরা যখন যে কেভিএল থিওরিটা অ্যাপ্লাই করব স্যার আচ্ছা এখানে মাহমুদুল, টেন তোমার আছে কথা এত তারপর ধীরে আসতেছে কেন? একটু জোরে বলো। স্যার স্যার আমরা যখন এই যে 10 ভোল্টটা নিব স্যার এটা কি প্লাসের নিব নাকি মাইনাসের? শোনো, তুমি যদি সাপ্লাই ভোল্টেজকে প্লাস ধরো তাহলে ড্রপ জি স্যার। ভোল্টেজকে মাইনাস ধরতে হবে। সাপ্লাই ভোল্টেজকে যদি তুমি মাইনাস ধরো, ড্রপ ভোল্টেজকে তোমার প্লাস ধরতে হবে। এটা হলো ইয়া। তো আমরা সাধারণত কি করি, সাপ্লাই ভোল্টেজের আমরা নেগেটিভ থেকে শুরু করি, অর্থাৎ এটাকে আমি -10 ভোল্ট ধরে মানে আমরা শুরু করি যে কারেন্ট এইভাবে মনে করো ফ্লো হচ্ছে, ফর এক্সাম্পল মাইনাস দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে প্রথমে, তাহলে আমরা মাইনাস থেকে শুরু করলাম। তো আমরা তখন সেটাকে -10 ভোল্ট যদি ধরি তাহলে এইগুলো সব প্লাস ধরবো, যত ড্রপ ভোল্টেজ আছে। আবার কেউ যদি মনে করে যে না আমি সাপ্লাইকে প্লাস ধরবো, তাহলে বাকি ড্রপ ভোল্টেজ গুলা মাইনাস হবে, অর্থাৎ তারা ইকুয়াল হবে। সুপ্রিয়া হইছে? সরি, সুদীপা জি স্যার। হইছে? V02 হচ্ছে 9.4 মিলিভোল্ট। V02 9.4, 9.4, 9.4 মিলিভোল্ট হবে। আর V01 0.6, V01 কত? এই অন্যরা চেষ্টা করতেছো না? ওয়াকার জি স্যার, করতেছি স্যার। কি অবস্থা? স্যার এটা তো সিম্পল কেভিএল অ্যাপ্লাই করলেই হয়। আগে আমাকে বলো তোমরা এই দুটো ডায়োড কি ফরওয়ার্ড বায়াসিং এ আছে না রিভার্স বায়াসিং এ আছে? স্যার প্রথমটা হচ্ছে রিভার্সে আছে। প্রথমটা রিভার্সে আছে। স্যার দুইটাই তো ফরওয়ার্ড বাইস। দুটোই ফরওয়ার্ডে আছে স্যার। নারিন তুমি কি সরি বলছো? সরি সরি স্যার, জি স্যার, জি স্যার। স্যার এটাও V01 প্লাস, যখন আমরা বের করব তখন কি স্যার এই যে দুইটা সিলিকনের শুধু স্যার বের করব? এটাও প্লাস, দুটোই ফরওয়ার্ড বায়াসিং আছে। এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে সেটা আগে আমরা ড্র করি। 10 ভোল্ট, এটা তো সাপ্লাই, দেন সিলিকন ডায়োড ফরওয়ার্ড বায়াসিং এ আছে। ফরওয়ার্ড বায়াসিং এ আছে মানে তার প্লাসের দিকে প্লাস, মাইনাসের দিকে মাইনাস, একটা ভোল্টেজ সোর্স তৈরি হবে। সেই ভোল্টেজ সোর্সের মান হবে 0.7 ভোল্ট, যেহেতু সিলিকন। যা আর একটা সিলিকন ডায়োড আছে সেটার জন্য একটা 0.7 ভোল্টের একটা সোর্স তৈরি হবে। ওকে, এখানে আমাদের হলো V01, দেন আমাদের একটা 2 কিলো ওহমের রেজিস্ট্যান্স। এতটুকু কি বুঝতে পারছো? এটা 0.7 ভোল্ট, এটাও 0.7 ভোল্ট। এই কথা বলতেছো না কেন তোমরা? জি স্যার। জি স্যার। এটা হলো 10 ভোল্ট। দুটোই যেহেতু ফরওয়ার্ড বায়াস এবং সিলিকন, আমরা জানি কি সিলিকন ডায়োড ফরওয়ার্ড বায়াসে হলে 0.7 ভোল্টের সোর্স হিসেবে কাজ করে, আর জার্মেনিয়াম হলে 0.3 ভোল্ট। এখন চিন্তা করো, দেখো কেভিএল মানে কি। একটু আগে যেটা বুঝলাম যে সাপ্লাই ভোল্টেজ আর ড্রপ ভোল্টেজ সমান হবে। তাহলে কি এই 0.7 ভোল্ট ডায়োডের মধ্যে, প্রথম সিলিকন ডায়োডের মধ্যে ড্রপ হয়েছে, দেন সেকেন্ড সিলিকন ডায়োডের মধ্যে আবার 0.7 ভোল্ট ড্রপ হয়েছে। তার মানে এই জায়গাতে আসলে 0.7 ভোল্ট 7 ভোল্ট করে সে অলরেডি দিয়ে আসছে সাপ্লাই ভোল্টেজ। তার মানে এখানে কত ভোল্ট আছে? 10-এর থেকে 0.7 0.7 বাদ যাবে। 10 থেকে 0.7 বাদ গেলে কত হয়? স্যার 9.4। 8.6। কত? 8.6। 8.6 ভোল্ট, তাই না?
জি স্যার। কারণ অলরেডি তো তারা 0.7 ভোল্ট ড্রপ হয়ে গেছে। তো এই 8.76 ভোল্ট, অথবা তোমরা এখানে যেটা করতে পারো, এখন কেভিএল যদি অ্যাপ্লাই করো, দেখো আমি যেটা তোমাদের বুঝালাম একটু আগেই, কেভিএল, এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। আমাদের সাপ্লাই ভোল্টেজ -10 ভোল্ট +07 +0.7 ভোল্ট +0.7 +0.7 ভোল্ট +2 ID। প্লাস আমি মনে করতেছি আই কারেন্ট ফ্লো হচ্ছে। এখানে রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে কত? 2 ছিল স্যার, 2। 2। তাহলে আমি ধরে নিলাম 2I। রেজিস্ট্যান্স কিন্তু কারেন্ট হলো ভোল্টেজ, তাহলে 0। তাহলে আমাদের আই ইকুয়াল কত আসতেছে? 4.3 স্যার। আই ইকুয়াল আসতেছে হলো আই ইকুয়াল আসতেছে 4.3 থাকতে স্যার, 10 এর থেকে যদি 1.4 বাদ দিই 8.6/2 মানে 4.3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আই যদি 4.3 মিলি অ্যাম্পিয়ার আসে, ভি আর কত, বা ভি রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ কত? আই ইনটু আর স্যার, তাহলে 6.02। আই এর মান 4.3, আই এর মান হলো 2 কিলো ওহম, দুটা গুণ করলে আসতেছে 8.6 ভোল্ট। অর্থাৎ খেয়াল করে যেটা বুঝতে হবে, একটু ভালো মতো দেখো, এখানে ড্রপ হওয়ার মতো জায়গা কয়টা? ড্রপ হওয়ার মতো জায়গা হলো এটা একটা, এখানে 0.7 ভোল্ট ড্রপ হচ্ছে, এটা একটা, এখানে 0.7 ভোল্ট ড্রপ হচ্ছে, আর এই রেজিস্ট্যান্সের মধ্যে আরেকটা ভোল্টেজ ড্রপ হবে, যেটা ওই যে এটা। তো এই তিনটা ড্রপ ভোল্টেজ যোগ করলে আবার এই 10 ভোল্টের সমান আসতে হবে। এখানে এখানে হলো এটা, এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে, আমি দেখলাম যে এই ভোল্টেজটা হলো 8.6 ভোল্ট, এখানকার ভোল্টেজ 0.7 ভোল্ট, এখানকার ভোল্টেজ 0.7 ভোল্ট। এই তিনটা যদি যোগ করো, এই তিনটা যোগ করলে আমরা সাপ্লাই ভোল্টেজের সমান পাইতেছি। এতটুকু ক্লিয়ার? এই যে ম্যাথটা একটু আগে দেখালাম, ওটা ক্লিয়ার হয়েছে তোমাদের?
মাহারিন, তোমার কাছে কয়টা ক্লাসের অ্যাটেন্ডেন্স আছে? স্যার আমার কাছে 3টা ক্লাসের অ্যাটেন্ডেন্স আছে। ফার্স্ট ক্লাসটা আপনি বলছেন ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, তো ওইটার ওরকম প্রেজেন্ট দিতে বলেন নাই, তো তারপরে 3টা ক্লাসের ছিল। আচ্ছা, ঠিক ঠিক আছে। তার মানে আজকে 5 নাম্বার ক্লাস নাকি আমাদের? ওকে, আমি কল করতেছি, তোমরা প্রেজেন্ট থাকলে রেসপন্স করো। 01 রেকর্ডটা অফ করে নিলে ভালো। 01 02 Yes, sir. 4 4 Yes, sir. 6 Yes, sir. 7 7 8 10 স্যার 11 10 নেট চলে গেছে, এতক্ষণ ছিল ক্লাসে। ওকে 10 11 12 Yes, sir. 16 17 19 Yes, sir. 21 Yes, sir. 24 24 Yes, 26 Present, sir. okay 20 20 19 9 huh 19 আসলো? হ্যাঁ স্যার 19 ছিল। 16 আসো? 16 17 19 19 স্যার 19 ছিল স্যার। 19 তো প্রেজেন্ট দিছিল একটু আগে। 24 আসো না? জি স্যার আছে। 26 Present, sir. 29 স্যার 29 23 আছে স্যার। 23 তো নাম আসে না এখানে। স্যার আমার রেজিস্ট্রেশনে প্রবলেম হয়েছিল, আমাকে বসে ক্লাস করতে স্যার, ওরা আপডেট করতে একটু লেট করবে। ওকে স্যার 14 থেকে 34 স্যার। দাঁড়াও, পরে 29 30 30 31 35 36 Yes, sir.